হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি পাঠ করে শোনাবো মন গহীনে বৃষ্টি নামে গল্পের পর্ব ২৮। সানোয়ার হোসেন আর তার পরিবার এখনও গ্রামে অবস্থান করছে। সানোয়ার হোসেন শ্যামলের একটা বিহিত করেই ছাড়বেন। তিনি এখন আমজাদ আলীর সাথে আলোচনায় বসেছেন। সাথে আছেন গ্রামের মোড়ল জমির মিয়া, পাশের বাড়ির হারুন, দিদার, রমজান আর গ্রামের অন্যান্য লোক। শ্যামলকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। সানোয়ার হোসেন বললেন, আমি অনেক বড় একটা ভুল করেছি। তোমার সাথে বোনের বিয়ে দিয়ে নিশ্চিন্তে শহরে ছিলাম। ভেবেছিলাম ফোনে তো খোঁজ নিচ্ছি, আর তুমি কখনো আমার বোনকে আর নিজের মেয়েকে কষ্ট দিবে না। কিন্তু তুমি কি করলে? বলে একটু থামলেন সানোয়ার হোসেন। তারপর বললেন, ছেলের আশায় এত বছর পর বাচ্চা নিলে। যখন দেখলে গর্ভপাতের ফলে বাচ্চা হবে না, তখন থেকে আমার বোনকে আর ভাগ্নিকে মানসিকভাবে অত্যাচার করা শুরু করলে। আর এসবের ফায়দায় শ্যামল হারামিটা নিল। আমারও তো একটাই মেয়ে, আমি কি এমন করেছি? আমজাদ আলী চুপ করে রইলেন। সালমা বেগমের সন্তান না হওয়ার ব্যাপারটা জানার পর তার সাথে যে ব্যবহারটা করেছেন সেটা তার ভুল। সুপ্রভাকে ওই দিন বিশ্বাস না করে তার ভুল হয়েছে, এটা তিনি মানেন। তবে ছেলের আশা করে তিনি কোনো ভুল করেননি, এটাও তিনি জানেন। আমজাদ আলী চুপ করে থাকলেও প্রতিবেশী রমজান বলল, আপনি তো শহরে থাকেন, তাই গ্রামের মানুষ পোলাই পছন্দ করে। সানোয়ার হোসেন ধমকের সুরে বললেন, বোকার মতো কথা বলবেন না। আমিও তো গ্রামেরই মানুষ, কিছু বছর হলো শহরে গেছি। তবে আসল কথা এটা না, আসল কথা হচ্ছে আমজাদ আলী আর তার মা সালমা আর সুপ্রভাকে অনেক জ্বালিয়েছে। আমজাদ আলীর মা তো রীতিমতো দুজনের গায়ে হাত তুলত। গতকাল তার প্রমাণ আমরা দেখেছি। আমজাদ আলী বললেন, ওইটা তো সুপ্রভা পালাইয়া গেছিল, তাই আম্মার আগে অমন করছে। সানোয়ার হোসেন খানিকটা রেগেই বললেন, না পালালে কি করতে? তুমি তো ওই চরিত্রহীন ছেলেটার সাথে বিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলে। আমজাদ আলী চুপ করে রইলেন। তাকে চুপ থাকতে দেখে সানোয়ার হোসেন আরও বললেন, যে ছেলে সারাদিন গাঁজা খেয়ে পড়ে থাকে এবং তোমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে, সেই ছেলের সাথে মেয়ের বিয়ে দিচ্ছিলে। সে পালাবে না তো কি করবে? আমজাদ আলী চুপ। গ্রামের মোড়ল জমির মিয়া বললেন, আপনি তো এখানে ছিলেন না, আপনি কেমনে জানলেন? সানোয়ার হোসেন বললেন, সুপ্রভা এতদিন আমার কাছেই ছিল। জমির মিয়া বললেন, আর পোলাটা? সানোয়ার হোসেন বললেন, আমি আরশাদের সাথে সুপ্রভার বিয়ে দিয়েছি। সানোয়ার হোসেন মিথ্যা বললেন, কারণ এখানে সত্যটা বললে এরা ব্যাপারটা সহজে নিতে পারবে না। জমির মিয়া বললেন, তাইলে এখন আপনি কি চান? সানোয়ার হোসেন বললেন, আমি চাই শ্যামলকে পুলিশে দিতে, সুপ্রভাকে ধর্ষণ এবং পাচারের চেষ্টা করার জন্য। আমজাদ আলী চমকে উঠলেন। যে ভাইয়ের ছেলেকে তিনি নিজের ছেলের মতো মানুষ করেছেন, তাকে জেলে দেওয়ার কথা হচ্ছে। তিনি কিছু বলতে যাবেন, তখনই আনোয়ারা বেগম চিৎকার করে উঠলেন। তিনি এতক্ষণ কান পেতে সব শুনছিলেন। চিৎকার করতে করতে সানোয়ার হোসেনের দিকে এগিয়ে গেলেন। তারপর বললেন, এই হারামজাদা, তোর সিনা কত বড়! তুই আমার নাতিরে পুলিশে দিতে চাস? সব ওই মাইয়ার জন্য হয়েছে, যাতে করে আরেকটা মাইয়া না হয়। এই জন্য উঠানে তেল ফালাইলাম, ভাবছিলাম ওইটা মরলে আবার বাচ্চা লইব, কিন্তু তোর ওই অপয়া বইনের বাচ্চাই হইব না। এখন আমার একটাই নাতি, এইটার দিকে নজর দিবি তো চোখ উড়ে আনলাম। আমজাদ আলী বিস্মিত হলেন। কি কইতাছো আম্মা? তুমি তেল ফালায় সালমার বাচ্চা নষ্ট করছো, আর সেইটা করে সুপ্রভারে দোষ দিছো? ছি! আনোয়ারা বেগম থতমত খেয়ে গেলেন। রাগের মাথায় কী যে বলে ফেললেন সেটা সে ভেবেও দেখেনি। সানোয়ার হোসেন শান্তভাবে বললেন, মোড়ল সাহেব, আরেকটাও কেস হবে। আমার বোনের বাচ্চা নষ্ট করে তাকে বন্ধা বানানোর অপরাধে আনোয়ারা বেগমও পুলিশকে দিতে চাই। আমজাদ আলী মাথায় হাত দিয়ে বসে রইল। তার কি বলা উচিত তিনি জানে না। তার আপনজনরাই তাকে এত বড় আঘাত দিল, আর যাদের দূরে ঠেলে দিয়েছেন তারাই তো আমজাদ আলীর আপনজন ছিল, তার প্রকৃত পরিবার। অথচ দুর্ভাগ্য যে আমজাদ আলী তাদের হারিয়ে ফেলেছেন। সানোয়ার হোসেনের কথা শুনে আনোয়ারা বেগম আমজাদ আলীকে উদ্দেশ্য করে বললেন, তুই কিছু বলস না কেন? তোর আম্মারে এই হারামজাদা পুলিশে দিতে চায়, তোর ভাতিজারেও দিব, তুই বলস না কেন কিছু? আমরা তোর পরিবার। আমজাদ আলী এবার মুখ খুলেন, বললেন, আপনারা আমার কেউ নন, আমার সংসারটারে ধ্বংস করে ফেলাইছেন, আপনাকেও পুলিশে দেওয়াই উচিত। সানোয়ার ভাই পুলিশ ফোন দেন। সানোয়ার হোসেন তার ফোনে গিয়ে দিয়ে বললেন, গ্রামের মোড়লের কাছে বলল, আপনি পুলিশের নম্বরটা এখানে ডায়াল করে দিন। এরপর তারা পুলিশকে ফোন দিল। 1 ঘন্টা পর পুলিশ এসে শ্যামল আর আনোয়ারা বেগমকে নিয়ে গেল। তাদের যাওয়ার পর সানোয়ার হোসেন আমজাদ আলীর কাছ থেকে বিদায় নিয়ে রুবাই আর সাইয়ারাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অন্যদিকে সুপ্রভার ঘুম ভেঙেছে খুব বেলা করে। সে উঠেই তার পাশে তানজিলাকে দেখতে পেল। সে বলল, আন্টি, আমি দুঃখিত। তানজিলা হাসি মুখে বললেন, কেন মা? সুপ্রভা বলল, আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হলো। তানজিলা হাসি মুখে বললেন, আমার তো কোনো কষ্টই হয়নি। সুপ্রভা বলল, আমি না দেখলেও টের পেয়েছি সারা রাত কি আমার মাথায় পানি ঢেলেছে।
অনেক ধন্যবাদ আপনাকে আন্টি। তানজিলা বললেন, আমি ঢালিনি, আরশাদ ঢেলেছে। সুপ্রভা খানিকটা অবাক হলো। সে ভাবেনি যে আরশাদ তার জন্য এতটা করতে পারে। সে বলল, স্যার। হুম বলে সুপ্রভার কপালে হাত রাখলেন। পরে বললেন, জ্বর নেই, আমি খাবার নিয়ে আসছি, ওষুধ খেয়ে নাও। জ্বর তো নেই, ওষুধ খেয়ে কী হবে? এই যে ভবিষ্যৎ ডাক্তার, আপনার স্যার আপনাকে 3 দিনের ওষুধ লিখে দিয়েছেন, সেটাই খেতে হবে। না খেলে কি হবে? না খেলে সে পানি ছাড়া ওষুধ গেলাবে। সত্যি এমনটা কখনো করেছিল? তানজিলা হাসতে হাসতে বললেন, অনেকবার, আহিয়ানের সাথে। সুপ্রভা বলল, আমি ওষুধ পানি ছাড়া খেতে পারবো না। তানজিলা সুপ্রভা থুতনিতে হাত রেখে বলেন, এই তো গুড গার্ল, যাও ফ্রেশ হয়ে আসো। সুপ্রভা ফ্রেশ হতে চলে গেল। এদিকে আরশাদ তার ঘরে ঘুমাচ্ছিল। সারা রাত ঘুম হয়নি, তাই সে আজকে হাসপাতালেও যায়নি। হঠাৎ করে ফোন বেজে উঠল। 1 বার 2 বার 3 বার রিং হলো। আরশাদ উঠে বসলো। ফোন হাতে নিয়ে দেখলো সানোয়ার হোসেন কল দিয়েছেন। আরশাদ কল ব্যাক করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর সানোয়ার হোসেন রিসিভ করলেন। হ্যালো আরশাদ, ব্যস্ত ছিলে নাকি? না, ঘুমাচ্ছিলাম। ঘুমে ব্যাঘাত ঘটালাম তাহলে? না, সমস্যা নেই। কিছু হয়েছে? হ্যাঁ, শ্যামল আর আনোয়ারা বেগমকে পুলিশে দেওয়া হয়েছে। আনোয়ারা বেগমকে কেন? সালমার গর্ভপাত তিনিই করিয়েছিলেন, যাতে মেয়ে না হয়। জঘন্য মানুষ। আমরা ফিরছি। আচ্ছা, সুপ্রভার কী খবর? জ্বর এসেছে, তবে আমি ওষুধ দিয়েছি। সে কি? ওকে বলো আমরা তাড়াতাড়ি ফিরবো। ওকে জানাতে হবে যে শ্যামল স্কাউন্ডারটাকে পুলিশে দেওয়া হয়েছে। এখন আর ওর কোনো ভয় নেই। জানাও। এখন রাখি। সানোয়ার হোসেন ফোনটা রেখে দিলেন। ফোনটা রেখে আসার সামনে তাকালেই দেখলো আহিয়ান চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। সে ব্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এভাবে জোকারের মতো তাকিয়ে আছিস কেন? আহিয়ান বলল, তাকাবো না? আরশাদ দ্য গ্রেট ভদ্র ছেলে গালি দিল। যারা গালির যোগ্য তাদেরকে গালি দিতে হয় মাঝে মাঝে, তাও তুই গালি দিলি? মুখ খা করে কথাটা বলল আহিয়ান। আরশাদ বলল, আগে মুখ বন্ধ কর জোকার। কী জন্য এসেছিস সেটা বল। মা ডাকছে, যা আসছে। আহিয়ান চলে গেল। তার যাওয়ার পর আরশাদ বিছানা থেকে নামলো। ফ্রেশ হওয়ার আগে সুপ্রভার কাছে গেল। ভালো খবরটা তাকে দেওয়া উচিত। সুপ্রভা তখন শুয়েছিল। আরশাদকে দেখে সে উঠে বসে। আরশাদ একটা চেয়ার টেনে বসতে বসতে সুপ্রভাকে বলল, তোমার শরীর খারাপ, শুয়ে থাকো, সমস্যা নেই স্যার। এখন জ্বর কেমন? নেই বোধ হয়। আরশাদ সুপ্রভার কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখলো। বলল, নেই, বলেছিলাম। আরশাদ হাসলো, বলল, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কি? শ্যামল আর তোমার দাদিকে পুলিশে ধরে নিয়ে গেছে। সুপ্রভা বলল, শ্যামলেরটা বুঝলাম, কিন্তু দাদিকে কেন? আরশাদ শান্তস্বরে বললেন, তোমার মায়ের গর্ভপাত তিনিই করিয়েছিলেন। সুপ্রভা ছোট করে বলল, ও, অবাক হওনি? না, আমি অবাক হয়েছি, জানি, কারণ আপনি আমার দাদির ব্যবহার দেখেননি। সেদিন যেটা করেছিল সেটা তেমন কিছু না, আর তার মুখের ভাষা প্রশংসার যোগ্য। শেষের কথাটা তাচ্ছিল্য সুরে বলল সুপ্রভা, তাও ঠিক। এরপর সুপ্রভা আর আশা দুজনেই খানিকক্ষণ চুপ করে রইল। নীরবতা ভেঙে সুপ্রভা বলল, আপনাকে ধন্যবাদ স্যার। আমাকে কেন? আমি তো কিছুই করিনি, সব সানোয়ার আঙ্কেল করেছেন। তিনি ওদের পুলিশে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি ওই কথা বলছি না। আরশাদ ব্রুকুচকে জিজ্ঞাসা করলো, তাহলে? কাল সারা রাত আমার মাথায় পানি ঢালার জন্য। আম্মার পর আমার এতটা যত্ন কেউ করেনি। এটা আমার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব না, আপনি যা করেছেন সেটা কেউ করে না। এই তো বললে আম্মা করতো। সুপ্রভা হেসে বলল, মায়েদের কথা ভিন্ন। আপনি তো আমার মা নন, আপনি আমার স্যার। আপনার দায়িত্ব আমাকে পড়ানো, কিন্তু আপনি এত ভালো মানুষের দায়িত্বর থেকেও অনেক বেশি কিছু করে ফেলেছেন আমার জন্য, এবং আপনি টেরও পাননি। সুপ্রভার কথায় আরশাদ ভাবনায় পড়ে গেল। সত্যি কি সে তার দায়িত্বর থেকে বেশি করে ফেলেছে? এই ছিল আজকের পর্ব।